সবগুলো ঘটনার কথা উল্লেখ আছে এখানে, খুব ভালো। 1975 সালের 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের কথাও আছে, কিন্তু 1975 সালের 15ই আগস্টের বিপ্লবের কথা নাই, কেউ আর তারে ওন করে না। এই জন্যেই আওয়ামী লীগ মরসিয়া গাইতে পারে বঙ্গবল্টু মরে নাই। 1975 15 আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবের বাকশাল সরকারকে উৎখাত করে, সেই বিপ্লব জনতা অভিষিক্ত করে, পথে নামে আসা তাদেরকে অভিনন্দিত করে। সিপাহী জনতার বিপ্লব কি আকাশ থেকে পড়ছে? 90 সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা এটা লেখা হয়েছিল, সেটা লঙ্ঘন করছে। বিজয়ী দলসমূহের মধ্যে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ, জন আকাঙ্ক্ষা পূরণের যে ব্যর্থতা এবং পরবর্তীতে সেই অভ্যুত্থানের অঙ্গীকার ধারণ করতে না পারার কারণে পর্যায়ক্রমে বাংলাদেশ রাষ্ট্রের অগণতান্ত্রিক চরিত্র ধারণের অশুভ পরিণতির উল্লেখ এই জুলাই ঘোষণাপত্রে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করার বিষয়ে উল্লেখ নাই। কেন, কিভাবে এই ফাংশনিং ব্যবস্থাটা ধ্বংস হইল সেটার কোনো উল্লেখ আছে? নাই। তবে একই ঘটনা আবার ঘটলে আমি সেটাকে কিভাবে বাধা দেব? এবার আসেন 3 নাম্বার সীমাবদ্ধতা। গত প্রায় 16 বছর দীর্ঘ ফ্যাসিস্ট দুঃশাসন প্রতিষ্ঠা করতে, জনগণের উপরে ধারাবাহিক নিপীড়ন চালাইতে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী শক্তি ব্যবহার করছে সশস্ত্র বাহিনী এবং সামরিক গোয়েন্দা সংস্থা, যাদের স্বীকৃত অপরাধ কর্মের কোনো উল্লেখ জুলাই ঘোষণাপত্রে নাই। আয়নাঘর কোথায় হয়েছে? ক্যান্টনমেন্টের মধ্যে ডিজিএফআই করছে। এতেও 36শে জুলাই পর্যন্ত হেলিকপ্টার ব্যবহার কইরা, খুন জখম কারফিউ জারি কইরা, ইন্টারনেট বন্ধ কইরা, সেনাবাহিনী নামায় গুলি চালানোতে নেতৃত্ব প্রদানকারী খুনি জেনারেল চক্রের সকল রাষ্ট্রদ্রোহী অপরাধের ঘটনাগুলো লুকায় ফেলা হয়েছে। স্পষ্ট কইরা সেনাবাহিনীর তরুণ সৈনিক অফিসারদের অংশগ্রহণের সংগ্রামী বৈশিষ্ট্যের কথা না বইলা সাধারণভাবে জনসাধারণের পক্ষে সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। সত্য কথা, ইনসাফের কথা, ন্যায়ের কথা এবং সঠিক কথাটা হইতেছে যে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন 36শে জুলাই বা 5ই আগস্ট বিপুল গণস্রোত এবং প্রধানত সৈনিকদের চাপের মুখে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ চূড়ান্ত এবং শেষ পর্বে গণ অভ্যুত্থানে বাধা না দিয়া 5 তারিখে আরও প্রাণহানি এবং রক্তক্ষয় এবং জাতীয় বিপর্যয় এড়াইতে সহায়তা করছে। 4 নাম্বার সীমাবদ্ধতা। হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে ব্যবহৃত সবচেয়ে দুর্বিষহ অস্ত্র সাংস্কৃতিক যুদ্ধের নাম ছিল ইসলামোফোবিয়া। দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার কইরা হাসিনা যুদ্ধ চালায় গেছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে, যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদী আন্দোলনে, অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, আত্মত্যাগ এবং অবদানকে সবসময় অবহেলা, আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে। এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে। তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিস্সা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন, বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না। বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া 2024-এর বিপ্লব সফল হতো না, এটা লিখে রাখতে পারেন। 5ম সীমাবদ্ধতা। 2024-এর বিপ্লবে মেহনতি মানুষ এবং নারীর অংশগ্রহণের প্রশ্নটা দৃশ্যমানভাবে আসেনি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় 2টা শক্তি ছিল শহরের মেহনতি মানুষ এবং নারী সমাজ। বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি। অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্যের অবসান চায়, জুলাই গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল। এই জনগোষ্ঠীর সমানাধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল, নেতৃত্ব দিছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে। অধিকার সচেতনতা, বঞ্চনার বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি বৈষম্য মোচন বা দারিদ্র্য বিলোপের দিকে পরিচালিত হবে? তার উপরেই নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা। কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীর নিরাপত্তার পরিবেশ তৈরি কইরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে। এই ঘোষণাপত্র পড়া মনেই হয় না যে এই বর্ষা বিপ্লব ছিল একটা শহুরে দরিদ্রদের লড়াই। আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায়
আর ডাল খাওয়ায়। সুকুমার রায়ের একটা ছড়া আছে, নাকের বদলে নরুল পাইলাম, তাইরে নাইরে না, আমাদের হাতে নরুন ধরায় দিছে। রাজনৈতিক দলগুলোকে বলবেন, জিজ্ঞেস করবেন পয়েন্ট ধরে ধরে যে কেন আপনারা এই বিষয়গুলোকে যুক্ত করেন নাই, না হলে তারা নিজেদেরকে দেশের মালিক ভাবা বন্ধ করবে না। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে দেশের মালিক জনগণ, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আপনারা আশা জাগান কিন্তু ডেলিভার করতে পারেন না, খুবই হতাশাজনক। জুলাই ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কোনোভাবেই শেষ গন্তব্য না, শেষ কথা না। এটা আমাদের দীর্ঘ লড়াই, ত্যাগ এবং স্বপ্নের এক ক্ষণিক প্রতিফলন, যার পেছনে আছে বহু রক্ত, অশ্রু আর আশার গল্প। এই ঘোষণার জন্ম হয়েছে এক গর্জে ওঠার সময়ের ভেতর থেকে, যখন মানুষ আর তাকাই ছিল না কোনো নেতা বা দলের দিকে, বরং নিজেরা হাতে তুলে নিছিল রাজনৈতিক কর্তাসত্তার ভার। কিন্তু যে ঘোষণাপত্রের জন্ম হলো এই রক্ত গরম বাস্তবতা থেকে, সেটা যদি সেই বাস্তবতার বহু বর্ণ, বহু স্বর এবং মূল তাগিদকে ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে সেটা এক অর্থে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে। যারা ময়দানে প্রাণ দিল, যারা নিঃস্ব হয়েও আশায় বুক বাঁধল, যারা চোখের সামনে ভাই বোন হারালো, তাদের ইতিহাস, তাদের দাবি, তাদের আত্মত্যাগের ভাষা বাদ পড়ে গেল। ঘোষণাপত্র না, সেটা হয়ে ওঠে আবার এক শ্রেণীর ক্ষমতা কাঠামোর পুনরুৎপাদনের হাতিয়ার। এই ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হওয়া যাবে না, বরং এই ব্যর্থতা থেকে নতুন শক্তির জন্ম দিতে হবে। যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো এজেন্সিহীন, ভবিষ্যৎ বিমুখ হইয়া পড়ে, তবে নতুন নেতৃত্ব, নতুন কাঠামো, নতুন চেতনার আবির্ভাব হবে। কেননা ইতিহাস দাঁড়ায় থাকে না, সে আগায় যায়, পিছনে ফেলে দেয় তাকেই যাকে সে ব্যর্থ মনে করে। তাই আসেন আমরা এই ঘোষণাপত্রকে একটা খসড়া হিসেবে বিবেচনা করি। এটা জনগণের অসীম শক্তির সামনে একটা খোলা চিঠি, যা আবার লেখা হবে, আবার সম্পাদিত হবে, আবার জনগণই তার রূপ নির্ধারণ করবে। এটাই হলো গণতন্ত্রের প্রকৃত চেহারা, যেখানে প্রত্যেকটা মানুষ শুধু ভোটার না, ইতিহাসের লেখক, যেখানে জনগণ শুধুই অনুসারী না, বরং রাষ্ট্র নির্মাণের কর্ণধার। আমরা যারা আজ প্রশ্ন করতেছি, সমালোচনা করতেছি, তারা কেউ এই প্রক্রিয়ার বাইরে না, বরং এই চর্চাই আগামী দিনের সুসংগঠিত, সুবিচার ভিত্তিক, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের ভিত্তি করবে। বর্ষা বিপ্লব একদিনের ব্যাপার না, এই শুরু, শেষ না। এইটা একটা যাত্রা, এটা একটা জার্নি। এইখানে গন্তব্যের দিকে যাত্রা আছে, কিন্তু গন্তব্যে পৌঁছানো নাই। গন্তব্য সবসময় অধরা থাকে। আমরা প্রত্যেক দিন একটু একটু করে অগ্রসর হই আরো ভালো, আরো প্রগতিশীল, আরো মানবিক আর একটা রাষ্ট্রের দিকে। এটাই আমাদের যাত্রা, এটাই আমাদের রাজনীতি, এটাই রাষ্ট্র গঠন। ইনকিলাব জিন্দাবাদ।